যদি কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর এলাকায় যথেষ্ট শান্তি ফিরে এসেছে, মানুষ পুলিশের প্রতি একটা আস্থা রাখতে পেরেছে। কারণ এখানে কালী পুজোর মতো কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার আগে বোম পড়ত, এবং আপনি দেখুন 2023-এ যেদিন ভোট গণনার দিন, সেদিন কিন্তু আইএসএফ এর সঙ্গে সেন্ট্রাল ফোর্সের গুলির লড়াই হয়েছিল, আমরা যেটুকু জানি। এখানে বলছে যে কলকাতা পুলিশ নাকি খুব ভালো কাজ করছে। তো এর মধ্যে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মমতা ব্যানার্জি যেভাবে পুলিশকে কন্ট্রোল করছে, তো কলকাতা পুলিশ যেভাবে কাজ করছে সেটা তো মানুষ একদম ইমপ্রেস নয়, মানুষ তো ক্ষুব্ধ। আর যেখানে কাজ করার দরকার সেখানে কাজ করছে না, তো উল্টা দিকে যেখানে ওই কাজটা করার দরকার নয়, যেমন ভোটারে রেপ করা হচ্ছে, এগুলো করা হচ্ছে, তো এইগুলো জায়গায় পুলিশ প্রোটেকশন দিচ্ছে, তাও কি দোষী যে রয়েছে তাকে দিচ্ছে, তো তাকে তো এগুলো শোভা দেয় না। তো এ নিয়ে কিন্তু আবার মন্তব্য করছে। হ্যাঁ, তো এ নিয়ে শওকত মোল্লা বলছে যে কলকাতা পুলিশের একটা ভালো দিক, হ্যাঁ ঠিকঠাক কাজ করছে, যেমন কলকাতায় ওখানে যে কালী পুজো হতো আগে, সেখানে বোম ফুটতো, ভোট হতো, এগুলো নিয়ে বলছে। তো কলকাতা পুলিশের কথা ভালো কিভাবে বলছে এই সময়টা, যেভাবে মমতা ব্যানার্জি কলকাতা পুলিশ চালাচ্ছে আর কি, এই পুলিশকে এখন এই সময় নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে ভালো বলছে, এটা কিন্তু একটা ভাববার বিষয়। আরো কি কি বলছে দেখিনি, দাঁড়া। সেদিন 3 জন খুন হওয়ার পরে তারপরে আমাদের দলের পক্ষ থেকে এই 2025 পর্যন্ত সিঙ্গেল কোনো ইনসিডেন্ট নেই। যেটুকু পুলিশের গাড়ি পড়ানো, পুলিশের মাথায় লাঠি মারা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সে কিন্তু আইএসএফ আস্তে সমাজ বিরোধী করেছে। আর এর পিছনে একজনই আছে, যিনি হুগলিতে বসে কলকাতা নাড়ছেন, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। আচ্ছা আচ্ছা আচ্ছা, নওশাদ সিদ্দিকীর কথা চলে আসলো। মানে এবার বুঝতে পারলাম যে ঘটনাটি ঘটছে ভাঙড়ে, যে টিএমসি নেতা মারা গিয়েছে, যে একদম লক্ষ্য করে ঝোপঝাড়ে লুকিয়ে থেকে তাকে টার্গেট করে গুলি মারা হয়েছে, দেগে দিয়েছে, তার বুকে গুলি দেগে দিয়ে মেরে ফেলেছে। তো এ নিয়ে শওকত মোল্লা বলছে যে এটা টিএমসি টিএমসি কি কেন মারবে, তো এটা কিন্তু এটা বোঝাতে চাচ্ছেন মানুষকে, টিএমসি কি কেন মারবে, নিজের দলের মানুষকে কেন দল বিরোধী করবে। তো এটা কিন্তু আসলে নয়, এর মধ্যে ষড়যন্ত্র রয়েছে, না বিজেপি না টিএমসি, এর মধ্যে নওশাদ সিদ্দিকী রয়েছে। বুঝতে পারছেন কি এলিগেশনটা নওশাদ সিদ্দিকীর দিকে লাগাচ্ছে কেন? কারণ নওশাদ সিদ্দিকী যে রয়েছে বিধায়ক, তো নওশাদ সিদ্দিকী হয়তো সেই টিএমসি নেতার জন্য ভোট পাচ্ছে না, তার জন্য তিনি ষড়যন্ত্র রয়েছে, তাকে মারার একটা প্ল্যান ফেটেছিল, তাকে মারবে দেখে প্ল্যান করে এই কাণ্ডটা ঘটিয়েছে, এরকম একটা অ্যালিগেশন লাগাচ্ছে। আমি যেটা শুনে বুঝতে পারলাম যে শওকত মোল্লা যেটা বললো, আমি এটাতে নওশাদ সিদ্দিকী ডাইরেক্ট নাম নিয়ে নিয়েছে, মানে কিছু প্রুফ থাক বা না থাক, নওশাদ সিদ্দিকীর কথা বলে দিয়েছি যেহেতু, তার মানে বুঝতে পারা যাচ্ছে যে তার প্রতি একটা অ্যালিগেশন লাগছে। আরো কি কি বলছে দেখিনি। একদম অন ক্যামেরা বলছি, সমস্ত এই ঘটনার পিছনে সম্পূর্ণ মদত দেওয়ার নায়ক নওশাদ সিদ্দিকী। আচ্ছা, এবং আজকে রাজ্জাক খানের যে মার্ডার, আপনি দেখবেন এটা তদন্ত প্রক্রিয়া চলছে। আমি নিশ্চিতভাবে মনে করি সঠিক তথ্য উদ্ঘাটন হলে এরা ধরা পড়বে। আপনি দেখবেন এটা তার আশ্বাস যে সঠিকভাবে যদি ধরা পড়ে নওশাদ সিদ্দিককে পাওয়া যাবে, তার মানে নিশ্চয়ই তিনি কনফার্ম রয়েছেন যে নওশাদ সিদ্দিক, হয়তো তিনি কিছু জানেন, ভিতরি আন্দারি খবর তার কাছে রয়েছে নওশাদ সিদ্দিকের, তাছাড়া তো তিনি বলতে পারবেন না যে এভাবে গ্যারান্টি নওশাদ সিদ্দিকে রয়েছে। তদন্ত কিন্তু এখনো শেষ হয়নি, চলছে, প্রক্রিয়া চলে যাচ্ছে। তো শওকত মোল্লা কিন্তু বলে দিচ্ছে যে নওশাদ সিদ্দিকী আছে এর মধ্যে মাস্টার মাইন্ড, তিনি এই খেলাগুলো খেলছে, তিনি ওই অন দ্য স্পটে থাক বা না থাক, কিন্তু তার ষড়যন্ত্র, তার দিমাগটা কিন্তু এই কেসের মধ্যে রয়েছে। তো শওকত মোল্লা যেটা বললেন, এটা যদি আদৌ সত্য হয়ে থাকে, যদি 1%ও সত্য হয়ে থাকে, যেটা প্রুফ হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন নওশাদ সিদ্দিকী জেলে যেতে পারে, বা তাকে অ্যাটেম্পট টু মার্ডার কেসের ভিতরে যদি ঢুকিয়ে দেয়, তাহলে তো ওর পলিটিক্যাল ক্যারিয়ারে অনেক বড় একটা গ্যাপ পড়ে যাবে, তিনি বেল পেয়ে যাবেন। নেতারা জানেনই যে বেল তো পেয়ে যাবে, আপনি সাধারণ মানুষ তো নয়
যে বেল পাবে না, সাধারণ মানুষের এই ঝামেলা ওই ঝামেলা হয়, কিন্তু যারা নেতা যারা পার্টি করে দেখবেন তারা নিশ্চয়ই বেল পেয়ে গিয়েছে। তো এ নিয়ে আমি আর কিছু মন্তব্য করতে চাচ্ছি না, আপনারা নিশ্চয়ই জানেন যে পুলিশ ব্যবস্থা কেমন। তো শওকত মোল্লা যেটা বললো আমি ওটা বুঝতে পারলাম যে নওশাদ সিদ্দিকী যে অ্যালিগেশনটা লাগানো হয়েছে কতটা সত্যি হতেও পারে। আমি কি করে বলবো যে এখানে কি হতে পারে, আরো কি কি বলছে দেখিনি। প্রক্রিয়া চলছে। আমি নিশ্চিতভাবে মনে করি সঠিক তথ্য উদ্ঘাটন হলে এরা ধরা পড়বে। গতকাল রাত 9:30-10টা নাগাদ যেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি, তৃণমূলের ভাঙড়ের চালতাবেড়িয়ার অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ বাড়ি ফিরছিলেন এবং সেই সময় অতর্কিতে ঝোপে লুকিয়ে থাকা আততায়ীরা তার উপরে হামলা চালায়। প্রথমে গুলি করা হয় এবং তারপরে মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় রাজ্জাক খাঁকে। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ এই তৃণমূলের অঞ্চল সভাপতি, সেখানেই মৃত্যু হয় তার। আর এই মৃত্যুর পর একেবারে আইএসএফ এর দিকে অভিযোগ করেছেন শওকত মোল্লা। শুধু তাই নয়, আইএসএফ অভিযোগ অস্বীকার করছে, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের দিকে তাদের অভিযোগ। মিটিং ছিল ভোগালী 1-2, মানে বুঝতে পারছেন যে যেভাবে গুলিগুলো মারা হয়েছে এই গোষ্ঠী দ্বন্দ্ব লেগে গেছে। তো এই দ্বন্দ্বটা কিভাবে মোকাবিলা করবে? এই তৃণমূলের মধ্যে বড় একটা ভাঙন পড়ে গিয়েছে যে হ্যাঁ কিভাবে তাদের গোষ্ঠীর মধ্যে মানুষ মেরে দিয়ে চলে যাচ্ছে, কোন নেতারা মারছে, আবার অ্যালিগেশন টিএমসির উপরেই লাগাচ্ছে। তো এর মধ্যে যে একটা রাজত্ব বা আমি পাওয়ারে যাব তাকে যেতে দেব না, এই নিয়ে দ্বন্দ্ব দিয়ে নিউজে যেভাবে চলছে, এ নিয়ে কিন্তু তৃণমূলের বড় বড় নেতারা যারা রয়েছে তারা কিন্তু এটা স্বীকার করছে না, তারা এটা নিয়ে দুঃখ প্রকাশ করছে যে এগুলো কিভাবে হচ্ছে আমাদের দলের মানুষের সঙ্গে। এইভাবে ফাঁদ পেতে কেউ মানুষ একজন লিডারকে মেরে দিচ্ছে, একজন যারা রয়েছে পদে তাদের মেরে দিচ্ছে। তো এগুলো তো একটা ভাঙন দেখা যাচ্ছে, তো এটা তো মেনে নেওয়া যাবে না। এ নিয়ে আরো কি কি বলছে আমরা দেখিনি। শান্তপুর এবং চালতাবেড়িয়া আমরা মিটিং করার পর আবার ও পারে গিয়ে আহসান ভার অফিসে এমএলএ সাহেব গিয়েছিল, ও সেখানে গিয়েছিল, ওখানে ওর বন্ধু বান্ধবের সাথে ফুচকা খেয়েছে, খেয়ে বাড়ি আসার পথে দুষ্কৃতীরা তাকে হত্যা করেছে। এখানে এখানে পলিটিক্যাল মানে এন্ট্রি মানে আইএসএফ ছাড়া এই কাজ কেউ করতে পারে না। রাজ্জাক তো অরিজিনালি আগে থেকে ওর আইএসএফ এর টার্গেটেও আছে, কেন ও একটা এই চালতাবেড়ার মতো একটা দুর্দান্ত প্রতাপ অঞ্চল যেখানে দীর্ঘদিন ধরে এই 21 সাল থেকে আইএসএফ এর যে বাড়ন্ত এবং 23 সাল। এখানে আমি শুনে বুঝতে পারলাম যে আইএসএফ এর কথা বলা হচ্ছে, যে আইএসএফ যে নওশাদ সিদ্দিকীর যে দল তাকে টার্গেট করে তাকে যে টিএমসি রাজ্জাক তাকে মারা হয়েছে। এটা বলছে যে ফুচকা খেয়ে সে ওই জঙ্গলের ওই রাস্তা দিয়ে আসছিল, তো তাকে টার্গেট করে মারা হয়েছে। আর এখানে একমাত্র নওশাদ সিদ্দিকী যে আইএসএফ এর পার্টি রয়েছে সে একমাত্র তাকে টার্গেট করেছিল। মানে ওই জায়গায় যে রাজ্জাকের পার্টির দলটা ভারী ছিল, হয়তো সেখানে ভারী ছিল, সেখানে জেতার কোনো চান্স ছিল না সেখানে, তার জন্য হয়তো আইএসএফ ওখানে টার্গেট করে তাকে মারার একটা ফাঁদ পেতেছিল, সেটা সাকসেস হয়েছে, সেটা মারতে পেরেছে, এরকমই এলিগেশন লাগাচ্ছে, এরকমই হচ্ছে। এটা আদৌ সত্য কিনা এটা যাচাই করা নয়, কিন্তু তিনি যেগুলো বলছে সেটা নিয়ে আমি বুঝতে পারছি যে হয়তো কথার মধ্যে কিছু একটু তো দম আছে, না হলে তো এইভাবে অ্যালিগেশন, কারণ কোনো পলিটিক্যাল পার্টির উপরে তো এইভাবে অ্যালিগেশন লাগাবে না। কারণ কোন পলিটিক্যাল পার্টিকে দোষ দেওয়া মানে বুঝতেই পারছেন যে একটা বিপদ ডেকে নেওয়া সাধারণ মানুষের কাছে। তো আমি যেটা বুঝতে পারি সেটাই আপনাদেরকে জানাই। তো আরো কি কি বলছে আপনারা শুনেন। আপনারা নিশ্চয়ই সব সাংবাদিকরা আপনারা জানেন যে আইএসএফ এর কি কাণ্ড ঘটিয়েছে। ওনাকে মেরে মারার কারণ হলো এই অঞ্চলটা হলো তোমার চালতাবেড়িয়া অঞ্চল, এই অঞ্চলে ও নেতৃত্ব দেয়, ওই অঞ্চলের কনভেনার, ওকে ও একটু হাত ডাক করে এবং দলটাকে দলের মতো করে, তাই ওকে মারার চক্রান্ত এবং দেখলেন, আমি বললাম আপনাদের যে তার দলটা ভারী ছিল ওখানে, তো তাকে মানে ওখানে জেতার কিন্তু সুযোগ ছিল না আইএসএফ এর, এর জন্য তাকে ফাঁদ পেতে এইভাবে চক্রের মধ্যে ফেলে তাকে মারা হয়েছে। তো বুঝতেই পারছেন যে যার দল ওখানে ভারী
তা সে জিতবে, আপনারা জানেন আইএসএফ ওখানে হারবে। তো এটা তাকে জিতার, যদি আইএসএফ এর ওখানে জিতার কোনো সুযোগই না থাকে, ওখানে জিততেই যদি না পারি, তাহলে যে লিডার রয়েছে, যে পার্টির মেন সদস্য, তাকে মেরে ফেলে দিই। তাকে মেরে ফেলে দিলে কি হবে? দলটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এই দলের মেন সদস্য মরে গিয়েছে, তো আমি কাদেরকে ভোট দেব, কাকে দেব না দেব, এই মানে এটা নিয়ে একটা মানুষের কাছে একটা মতভেদ চালু হয়ে যাবে। তো আইএসএফ এর কাছে দলটা চলে আসতে পারে। তো এর জন্য হয়তো তাকে মারা হয়েছে, এলিগেশন যেগুলো লাগাচ্ছে আমি এটাকে বুঝতে পারছি। আর কি কি বলছে আপনারা দেখেন। ওনার সাথে কেউ ছিল না, উনি একাই আসছিলেন। অন্যান্য দিন লোক থাকে, কালকে ওর লোক ছিল না, তাই ও একাই আসছিল। যদি ম্যাগি আনবেন, উনি বলবো হ্যাঁ মা আমি ম্যাগি আর ডিম দিয়ে এক্ষুনি যাচ্ছি। এবারে আছি থানায়, দাদা আছে স্বগত মোল্লা, দাদা আছে, দাদা বেরিয়ে গেলে আমি চলে যাবো। 9:30 9:30 দাদাও বেরিয়ে গেছে আর উনিও বাড়ি ফিরছিল। উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর কিনতে দেয়নি, ওখানেই দুষ্কৃতীরা ওখানে বসেছিল। ওখানে বসে থেকে নৃশংস ভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, আমি এই খুনের শাস্তি চাই। সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন, সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই। আমি অসুস্থ, আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে? আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে? তো বুঝতে পারলেন যে মানে তার পরিবারটাকেই ধ্বংস করে দিল যেভাবে মারা হয়েছে। তো পার্টি করে দেখে এভাবে যে হত্যা করে জিততে হবে, এটা তো ঠিক নয়। যেই পার্টিরই দল হোক না কেন, তাকে সাপোর্ট করে মানুষ, তাকে ভোট দেয়, তাই সে জিতছে। ইলিগাল ভাবেই জিতুক না কেন, কিন্তু জিতছে, তো এটা দেখতে হবে আপনাদেরকে। যাই হোক, এই পলিটিক্স এর মধ্যে না গিয়ে আমি বলছি যে এই যে যে ম্যাগি আর ডিম আনতে গিয়েছিল, তো সেটা কি তার ভুলে গিয়েছিল? ওই জঙ্গল দিয়ে আসার সময় তাকে এইভাবে মারা হলো। তাকে মারা হলো তো হলো, তার পরিবার রয়েছে, তার বউ রয়েছে, তার দুটো বাচ্চা রয়েছে। তো সেই বাচ্চাগুলো এখন কি হবে? তাদের খাওয়াবে কে? তাদের খেয়াল কে রাখবে? যত্ন কে করবে? তার পরিবার রয়েছে। তো বুঝতেই পারছেন, এটা একটা খুবই খারাপ বিষয় যে একজন পরিবারের মেন সদস্য মারা মানে গোটা পরিবার মেরে ফেলা। তো এটা যেই দলেরই হোক না কেন, এভাবে করাটা ঠিক না, এভাবে করাটা ঠিক না। তো এটাই হলো, আইএসএফ এর দল যদি করেও থাকে, তো এটা যদি করে থাকে তাহলে নিশ্চয়ই আসবে এটা তদন্তের মধ্যে। যদি চলে আসে তাহলে তো সেই দলের একটা বড় একটা নিচু ডাউন পদক্ষেপ, ভাঙন তো আসবেই, এটা আমি বুঝতে পারছি। তো এ নিয়ে আপনাদের কি মতামত রয়েছে নিশ্চয়ই আপনারা কমেন্টসের মাধ্যমে জানান। কারণ কমেন্টসে যদি না জানান আপনারা, আমি কি করে বুঝবো যে আপনারা কি মতামত রয়েছে কি না রয়েছে? নিশ্চয়ই আপনারা কমেন্টসের মাধ্যমে জানান। আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।